তারা জিরো লাইনে বেড়া দিতেছে, এখন চোরাচালান হিসাবে আমাদেরকে ফায়ার করে দিবে। আজকে হয়তো তারা 4 ফিটের মতো বেড়াকাটা স্থাপন করেছে, নেক্সটে তারা এই বেড়াকাটাকে 10 ফিট বা 15 ফিটে রূপান্তরিত করবে। সীমান্তে বাড়ছে ভারতীয় আগ্রাসন। দিল্লিতে বাংলাদেশের উপ হাই কমিশনারকে তলব। প্রোপাগান্ডায় বহির্বিশ্বে নষ্ট হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি। কূটনীতিতে নতুনত্ব আনার পরামর্শ। আমাদের কূটনৈতিক চেহারাটাকে আরেকটু পরিবর্তন করা দরকার, একটু আধুনিকায়ন। জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িতদের কল রেকর্ড প্রসিকিউশনে। প্লট জালিয়াতির অভিযোগে এবার টিউলিপকে আসামি করে দুদকের মামলা। অনুসন্ধান দলের প্রতিবেদনের সুপারিশের প্রেক্ষিতে এই মামলায় তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ৩৩ বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর ছাত্র সংসদ নির্বাচন। 1 ফেব্রুয়ারি তফসিল। 3 দফা দাবিতে কমপ্লিট শাটডাউনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। 3টা দাবি মেনে নেওয়ার কারণে আমাদের অনশন আমরা আজকে প্রত্যাহার করেছি, বাট আমাদের ইউনিভার্সিটি শাটডাউন আগামী 15 তারিখ পর্যন্ত থাকবে। আমরা আশা করছি যে বুধবারে সেটা শুরু হবে। নির্বাচন পিছিয়ে দেওয়া ষড়যন্ত্র চলছে, অভিযোগ রিজভির। আন্দোলনের হুঁশিয়ারি কর্নেল অলির। বিএনপির সঙ্গে বিরোধ নেই বলছে জামায়াত। চলতি বছরই বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট, জানালেন হাই কমিশনার। যোগাযোগ প্রতিবন্ধকতা প্রভাব ফেলেছে দুই দেশের বাণিজ্যে। এখনো নিয়ন্ত্রণের বাইরে অ্যাঞ্জেলেসের দাবানল, বাড়ছে মৃত্যু। উদ্ধারকর্মী পাঠালো কানাডা, মেক্সিকো। ঘর পুড়ছে হলিউড তারকাদের। এবং টানা 7 জয়ে সবার আগে বিপিএল এর প্লে অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স। সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে টেবিলের 2 নম্বরে চিটং কিংস। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। বাংলাদেশ সীমান্তে আগ্রাসন বাড়ছে ভারতের। কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে এখনো থমথমে লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত এলাকা। ঘটনার 2 দিন পরও উদ্বেগ আতঙ্কে এলাকাবাসী। শুক্রবার বাংলাদেশের দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্যরেখার 150 গজের একদম শেষ অংশে কাঁটাতারের বেড়া স্থাপন করে বিএসএফ। শেষমেশ বিজিবি বিএসএফ এর মধ্যস্থতায় বেড়া নির্মাণ কার্যক্রম বন্ধ করে ভারত। গত শুক্রবার সকালে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তের প্রায় অর্ধ কিলোমিটারের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রায় 4 ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করে। শুরু হয় বিজিবি বিএসএফ উত্তেজনা। বর্তমানে সীমান্তে উত্তেজনা না থাকলেও আতঙ্ক কাটেনি এলাকাবাসীর মধ্যে। এখন আমরা কৃষিকাজ করতে গেলাম, তারা জিরো লাইনে বেড়া দিতেছে, এখন চোরাচালান হিসাবে আমাদেরকে ফায়ার করে দিবে। আজকে হয়তো তারা 4 ফিটের মতো বেড়াকাটা স্থাপন করেছে, নেক্সটে তারা এই বেড়াকাটাকে 10 ফিট বা 15 ফিটে রূপান্তরিত করবে। এদিকে বিজিবি জানিয়েছে সতর্ক অবস্থানে রয়েছেন তারা। বিষয়টা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের একটা চেষ্টা অব্যাহত আছে। তারপরেও বিজিবি এখানে কঠোর অবস্থানে আছে। ওরা ওদের যত ট্রুপস সেখান থেকে ওরা ওই যে প্রতিরক্ষা অবস্থান বা মুখোমুখি অবস্থান থেকে প্রথমে ট্রুপস সরাই নেবে। আমরা সন্ধ্যার সময় আমাদের ওখান থেকে। এলাকাবাসী জানান, স্বাধীনতা যুদ্ধের পর থেকেই জেলার এই সীমান্তে কাঁটাতারের বেড়া ছিল না। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের আগ্রাসী মনোভাবে সীমান্তে শান্তিপূর্ণ বসবাসে ভাটা পড়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে সীমান্ত ইস্যুতে ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে তলবের একদিন না পেরোতেই দিল্লিতে বাংলাদেশের উপ হাই কমিশনার নুরুল ইসলামকে পাল্টা তলব করেছে ভারত। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি উপ হাই কমিশনারকে তলব করে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এনডিটিভি। বলা হয়েছে, দিল্লি ও ঢাকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা করতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নুরুল ইসলামকে তলব করা হয়। বাংলাদেশ ভারতের 4156 কিলোমিটার সীমান্তের নির্দিষ্ট 5টি স্থানে ভারত বেড়া নির্মাণের চেষ্টা করছে, এমন অভিযোগে রোববার ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়।
এর পরদিনই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি উপ হাই কমিশনারকে তলব করে দিল্লি। একদিকে ভারতীয় গণমাধ্যমের উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা, অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের বিদেশি শাখার কর্মকাণ্ড। এসব কারণে বহির্বিশ্বে নষ্ট হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি। এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি? বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় ঐক্যমত সৃষ্টি করতে হবে, কূটনীতিতে আনতে হবে ভিন্ন মাত্রা। বলছেন, দ্বিপাক্ষিক সম্পর্কে ঘাটতি সৃষ্টি হয়েছে বলেই পার্শ্ববর্তী দেশের হাই কমিশনারকে তলব করতে হচ্ছে। রাজনৈতিক সরকার এলে অনেক সংকটের সমাধান হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। আরো জানাচ্ছেন প্রমা চৌধুরী। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর থেকেই ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বেশ শীতল। ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডা ও দেশি বিদেশে রাজনৈতিক দলগুলোর দলাদলিতে ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি। এটা আমাদের বিরাট ক্ষতি করছে, আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একটা উপায় হতে পারে জাতীয় ঐক্য, বলছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। জাতীয় ঐক্যমত্যের জায়গা তৈরি করা ছাড়া আপনি বাংলাদেশের এই ভাবমূর্তিগত সংকট আপনি উতরাতে পারবেন না। আমার এখানে যে বাস্তব অবস্থা, সেই বাস্তব অবস্থা ভিত্তিক এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের কূটনীতিটাকে ছড়িয়ে দিতে হবে, বা আমাদের কূটনৈতিক চেহারাটাকে আরেকটু পরিবর্তন করা দরকার, একটু আধুনিকায়ন দরকার। পরামর্শ দেন, রাজনীতিতে ক্ষমতা নয়, সবার আগে দেখতে হবে দেশের স্বার্থ। তার দেশের দলের প্রতিনিধি হয়ে এই ওখানে রাজনীতি করেন বা করবার চেষ্টা করেন, তো কাজে এতে ক্ষতি হচ্ছে তো। এবং এটা আমাদের অভ্যন্তরীণ রাজনীতির একটা বড় ধরনের দুর্বলতা। সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সৃষ্ট উত্তেজনাকে দুই দেশের কূটনৈতিক দুর্বলতা বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে যে বারবার তলব করছেন, তাতে এটাও বোঝা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশে কূটনৈতিক দুর্বলতার বহিঃপ্রকাশ। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে এখন বাংলাদেশের পররাষ্ট্র নীতির অগ্রাধিকারে থাকা উচিত নিজেদের স্বার্থ ও সীমান্ত রক্ষা। নিজেদের বর্ডার এবং নিজেদের যে জাতীয় স্বার্থটা নিজেদেরকেই প্রোটেক্ট করতে হবে, এটা বাংলাদেশের পররাষ্ট্র নীতির এই মুহূর্তে ভিত্তি হওয়া উচিত। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। প্রতিবেশীদের মধ্যে বিদ্বেষ কোনো পক্ষের জন্যই ভালো না, এমন মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সোমবার ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। দ্বিবেদী বলেন, বাংলাদেশ ভারতের প্রতিবেশী, দেশটির ছোট্ট একটি অংশ ছাড়া পুরো সীমান্ত জুড়েই রয়েছে ভারত। ফলে ঢাকা দিল্লিকে সবসময় একসাথেই থাকতে হবে। তাই দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিকল্প নেই। এই বাস্তবতা অনুধাবন করে একে অপরকে বুঝতে হবে, এমন কোনো কিছু থেকে বিরত থাকতে হবে যাতে পারস্পরিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে। এ সময় দুই দেশের সেনাবাহিনী পর্যায়ে সম্পর্কে কোনো সমস্যা নেই বলে দাবি করেন ভারতীয় সেনাপ্রধান। তবে বাংলাদেশের নির্বাচিত সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত ঢাকা দিল্লির সার্বিক সম্পর্ক স্বাভাবিক হওয়া দুরূহ বলেও জানান তিনি। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। জুলাই আন্দোলনে গণহত্যা ও সহিংসতার গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের। শেখ হাসিনা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এসব কল রেকর্ডের ফরেনসিক করতে সংশ্লিষ্টদের সহযোগিতার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে আলোচিত শহীদ আবু সাঈদের পরিবার শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ট্রাইব্যুনালে। সরকার পতনের এক দফা আন্দোলনে গোটা দেশ যখন উত্তাল, তখন ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালায় শেখ হাসিনা, তার মন্ত্রী, এমপি ও আইনশৃঙ্খলা বাহিনী। এমনকি আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করারও নির্দেশনা দেয় সরকার, যার অডিও ভিডিও সহ নানা ডিজিটাল তথ্য উপাত্ত ফাঁস হয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর। জুলাই গণহত্যার বিচারে এসব ডিজিটাল সাক্ষ্য প্রমাণকে গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
সোমবার সংশ্লিষ্ট কল রেকর্ড, অডিও ভিডিও সহ ডিজিটাল সাক্ষ্য প্রমাণের ফরেনসিক করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিতে আবেদন করে প্রসিকিউশন। এ সময় সিআইডি, এনটিএমসি, বিটিআরসি সহ সংশ্লিষ্টদের সহযোগিতা দিতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সেই ভয়েসগুলো, সেই ভিডিও ফুটেজগুলো, সেই দৃশ্যগুলো, সেই মেসেজগুলো, এগুলোকে ডিজিটালি ফরেনসিক করার জন্য সিআইডির কাছে পাঠানোর ব্যাপারে সিআইডিকে এটার ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। ফুটেজ, কল রেকর্ড, মেসেজ এবং আদার ইলেকট্রনিক এভিডেন্স, এগুলো সবই আমরা যাচাই বাছাইয়ের জন্য চেয়েছি। জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যাকাণ্ডে অভিযুক্ত পুলিশের এসি তানজিল আহমেদ ও গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যাকাণ্ডের আসামি কনস্টেবল আকরামকে গ্রেপ্তার দেখিয়ে আগামী সোমবার হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আজ আমরা প্রোডাকশন ওয়ারেন্ট বলে হাজির করার আবেদন জানিয়েছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল সেটা আমাদের মঞ্জুর করেছেন এবং তাকে আগামী সোমবার অর্থাৎ 20/1/2025 তারিখে তাকে হাজির করার নির্দেশ দিয়েছেন। এদিকে শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে জুলাই আগস্ট আন্দোলনে রংপুরে নিহত শহীদ আবু সাইদের পরিবার। লোকাল কোর্টে যতই মামলা হোক, যেহেতু এটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, তাদেরকে আমরা বলেছি যে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনাদের পক্ষ থেকে অভিযোগটা যদি আসে সেটা বরং প্রপার হবে। তো সেই প্রেক্ষিতে ওনারা এসেছেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। একের পর এক দুর্নীতি আর অনিয়মের অভিযোগ উঠে আসছে শেখ পরিবারের বিরুদ্ধে। পূর্বাঞ্চলে কূটনৈতিক এলাকায় প্লট জালিয়াতি এবং ভোগ দখলের অভিযোগ অনুসন্ধানের পর এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। শেখ হাসিনা এবং রেহানা পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি, লুটপাট করে বিদেশে অর্থ পাচার আর ক্ষমতার অপব্যবহার এমন নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ আছে শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ক্ষমতাচ্যুত হওয়ার পর একে একে বের হয়ে আসছে সেসব দুর্নীতি আর অনিয়মের তথ্য। শেখ হাসিনার ছোট বোন রেহানা রাজুকের বরাদ্দকৃত প্লট থাকা সত্ত্বেও শেখ হাসিনার ক্ষমতা অপব্যবহার করে নিজ নামে অবৈধভাবে দখল করেছে পূর্বাঞ্চলের কূটনৈতিক এলাকার 10 কাঠা প্লট। অভিযোগের প্রেক্ষিতে হাসিনা, শেখ রেহানা, রাজুক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের নামে মামলার কথা জানান দুদকের মহাপরিচালক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রেহানা সিদ্দিক, তার মেয়ে জনাব টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট 15 জন আসামির বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক রাজুকের পূর্বাঞ্চল প্রকল্পের প্লট বরাদ্দের অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে। শেখ হাসিনা ও ছেলে জয়ের প্লট ভাগাভাগির তথ্য জানতে পেরে যুক্তরাজ্যে বসেই বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান সিদ্দিকের নামে একই প্রকল্পে 10 কাঠা করে প্লট বরাদ্দের ব্যবস্থা করেন টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। রাজুক পূর্বাঞ্চল প্রকল্পে বেআইনিভাবে পরস্পর যোগ সাজসে ক্ষমতার অপব্যবহার পূর্বক প্লট বরাদ্দের প্রেক্ষিতে এই আলোচ্য মামলাগুলো রুজু করা হয়েছে। টিউলিপ সহ প্লট সংক্রান্ত 3 মামলায় মোট আসামি করা হয়েছে 47 জনকে। যুক্তরাজ্যের নাগরিক হওয়ায় টিউলিপের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। শাহরিয়ার শমীক, নিউজ 24, ঢাকা। 33 বছর পর ছাত্র সংসদ নির্বাচনের পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই নির্বাচনের বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কাছে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। এ সময় উপাচার্য জানান, নির্বাচনের তফসিল আগামী 1 ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। সর্বশেষ 1992 সালে জাকসু নির্বাচন হয়েছিল। বৈঠকে গত জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন প্রফেসর ইউনূস। তিনি বিশ্ববিদ্যালয়টির শিক্ষাগত অগ্রগতিতেও সন্তোষ জানান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2য় ক্যাম্পাস প্রকল্প সময় মতো শেষ করতে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবি সহ 3 দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতে আশ্বাসের পর তারা সেখান থেকে সরে যান, তবে তারা কমপ্লিট শাটডাউন চালিয়ে যাবেন। এর আগে রবিবার থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করা সহ 3 দফা দাবিতে রবিবার সকাল থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনে অনশনের পাশাপাশি কমপ্লিট শাটডাউন ঘোষণা করে ক্যাম্পাসে মিছিল করে শিক্ষার্থীরা। অনশনে অসুস্থরাও স্যালাইনের ব্যাগ সহ যোগ দেয় কর্মসূচিতে। বলেন, আর আশ্বাসের ফুলঝুরি নয়, এবার আন্দোলনের ফসল নিয়েই ক্লাসে ফিরবেন তারা। মন্ত্রণালয় থেকে 2-3 মাসের মূলা ঝোলানোর কথা শুনে আমরা চলে আসছি, সেই মূলা এখনো ঝুলে আছে। এখন পর্যন্ত কোনো আশ্বাসই পাওয়া যাচ্ছে না তেমন ভাবে। যারা অনশনরত অবস্থায় ছিলেন তাদের মধ্যে থেকে 15 জন গুরুতর অসুস্থ, তারা হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের অবস্থা খুবই করুণ। প্রত্যেকটা ক্লাস পরীক্ষা বর্জন করেছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই অব্যাহত রাখবো আমাদের এই কর্মসূচি। সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে জানানো হয়, বিকেল 4টার মধ্যে দাবি মানার বিষয়টি লিখিতভাবে না জানালে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন তারা। পরে বিকেলে পদযাত্রা নিয়ে সচিবালয়ে যান শিক্ষার্থীরা। এই যে দাবি, এই দাবিগুলো আমলে নিয়ে বৈঠক করার অঙ্গীকার দিলে তবে আমরা অনশন থেকে পিছু হটব। রাতে দাবি পূরণের আশ্বাসে সচিবালয়ের সামনে থেকে সরে যান তারা। তবে 15 তারিখ পর্যন্ত কমপ্লিট শাটডাউন চলবে বলে জানান শিক্ষার্থীরা। 3টা দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছিলাম, তো আমাদের 3টা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তো আমরা 3টা দাবি মেনে নেওয়ার কারণে আমাদের অনশন আমরা আজকে প্রত্যাহার করেছি। বাট আমাদের ইউনিভার্সিটি শাটডাউন আগামী 15 তারিখ পর্যন্ত থাকবে। 3টার ব্যাপারে আলোচনা হবে এবং আমরা আশা করছি যে বুধবারে সেটা শুরু হবে। পুরান ঢাকার বাণী ভবন ও ডক্টর হাবিবুর রহমান হলের স্টিল বেসড ভবনের কাজ দ্রুত শেষ করা, আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীকে আবাসন ভাতা দেওয়ার দাবি জানায় শিক্ষার্থীরা। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। Cricket is more than just a game in Bangladesh. It's a way of life. At Boshundhara Cricket Network, we are turning those dreams into reality with world-class facilities, cutting-edge technology, and expert coaches. Your passion, our commitment. Together, we will make your cricketing dream come true. নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। মালয়েশিয়াকে বাংলাদেশের শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। ঢাকা নিযুক্ত দেশটির হাইকমিশনার মোহাম্মদ সুহাদা উথমান প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেখা করতে এলে তিনি এই আহ্বান জানান। একই সঙ্গে অনুরোধ করেন গত মে মাসে দেশটির কর্মস্থলে কাজে যোগ দিতে ব্যর্থ হওয়া 18,000 শ্রমিকের প্রবেশাধিকার সহজ করার। এ সময় হাই কমিশনার জানান, মালয়েশিয়া এবং বাংলাদেশের কর্মকর্তাদের নিয়ে একটি যৌথ টেকনিক্যাল কমিটি 31 ডিসেম্বর কুয়ালালামপুরে বৈঠক করেছে এবং মঙ্গলবার একই ধরনের আরেকটি বৈঠক হতে যাচ্ছে। এ সময় বাংলাদেশ থেকে শ্রমশক্তি আমদানি এবং বাংলাদেশে দেশটির বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান ডক্টর ইউনুস। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসকে ডেকে অসন্তোষ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 2021 সালের পর মিয়ানমার থেকে আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেনি, এই মর্মে সম্প্রতি জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এক প্রতিবেদন প্রকাশ করে। এতে মিথ্যা তথ্য দেয়ায় অখুশি হয় সরকার। এর প্রতিবাদে ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসকে তলব করা হয়। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার ও জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচারক ফেরদৌসি শাহরিয়ার ও তৌফিক হাসানের উপস্থিতিতে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে ডেকে অসন্তোষের কথা জানানো হয়।
চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ষড়যন্ত্রকারীরা সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দিতে চায়, এমন অভিযোগ করেছে বিএনপি। এদিকে দ্রুত নির্বাচন না দিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। আর জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্বের কিছু নেই। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এই দোয়া ও মিলাদের আয়োজন। এ সময় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভিযোগ করেন, শেখ হাসিনা ও তার পরিবার বাংলাদেশ থেকে দুর্নীতির মাধ্যমে বিদেশে ৮০,০০০ কোটি টাকা পাঠিয়েছে। ভারত আন্তর্জাতিক আইন অমান্য করে সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে বলেও অভিযোগ তার। আন্তর্জাতিক যে নিয়ম বিধিবিধান এবং দুই দেশের মধ্যে সময়ে সময়ে যে চুক্তি হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, সেটাও মানছে না যে শূন্য রেখা থেকে ১৫০ গজ দূরের মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না, হতে গেলেও দুই দেশের মধ্যে আলাপ আলোচনা করতে হবে। সেগুলোর কোনো কিছুই তারা না মেনে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে। অন্যদিকে রাজধানীর মিরপুরে রূপনগরে রাষ্ট্র মেরামতে ৩১ দফা নিয়ে কর্মশালায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণ মানবে না। কিছু ষড়যন্ত্রকারী রয়েছে, সেই ষড়যন্ত্রকারীরা সংস্কারের নামে নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। আপনারা যেটা মেনে নেবেন, বাংলাদেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। নির্বাচন নিয়ে কথা বলেছেন এলডিপির সভাপতি অলি আহমেদও। রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন দিতে বেশি বিলম্ব করলে আন্দোলনে নামবে এলডিপি। সর্বাগ্রে সংসদ নির্বাচন দিতে হবে। যদি সংসদ নির্বাচন না দেয় তাহলে আমরা বাধ্য হব ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। কারণ আমাদের দীর্ঘ ১৫ বছরের আমাদের যে ত্যাগ তিতিক্ষা, ৫ আগস্ট এমনি আকাশ থেকে নামে আসে নাই। ৫ আগস্ট হয়েছে আমাদের কর্মফলের কারণে। কারণ এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত। সাক্ষাৎ শেষে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের সাথে কথা বলেন। জানান, বিএনপির সঙ্গে তাদের তেমন কোনো দূরত্ব নেই। বিএনপির সাথে আমাদের তেমন কোনো বিরোধ নেই, মত পার্থক্য নেই। ছোট ছোট ইস্যুগুলোতে কেউ কেউ ফেরি বা সাইডে কথা বলছেন, সেটা এত ধর্তব্য বিষয় নয়। ব্রাজিল বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরো উন্নত করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ডক্টর আব্দুল মঈন খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজউদ্দিন আহমেদ ও সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এইচএমপিভি ভাইরাস নিয়ে করোনার মতো স্বাস্থ্যবিধি জারি করা হতে পারে। নিউজ 24-কে এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। সংক্রমণ ঠেকাতে স্থল সীমান্তগুলোতে সতর্কতা জারি করেছে সরকার। দেশে একজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। সংস্থাটি বলছে এটি নতুন কোনো ভাইরাস নয়, তাই আতঙ্কের কিছু নেই। করোনা মহামারীর পর বিশ্বে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি। প্রতিবেশী দেশ ভারতে ভাইরাসটি শনাক্ত হওয়ার পর থেকেই সতর্ক বাংলাদেশ। নজরদারি বাড়াতে বেনাপোল, ভোমরা, হিলিসহ স্থলবন্দর সীমান্তে সতর্কতা জারি করেছে সরকার। তবে এরই মধ্যে দেশে একজনের শরীরে এইচএমপিভি শনাক্ত হয়েছে বলে জানালো আইইডিসিআর।
আইইডিসিআর বলছে জ্বর, নাকবন্ধ, কাশি বা শ্বাসকষ্টের মতো সাধারণ ঠান্ডাজনিত সমস্যা দিয়ে শুরু হলেও পরবর্তী সময় হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অনেক সময় সংক্রমণের তীব্রতা ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা বা কানে ইনফেকশনের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলছেন, এইচএমপি নতুন কোনো ভাইরাস নয়, এমনকি এ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কোনো কারণ নেই। এটা মনিটরিং এর জন্য, ডিটেকশনের জন্য যে ল্যাবরেটরি সাপোর্ট সেটা আমাদের সাফিসিয়েন্টলি আছে কোভিড এর কারণে, কারণ এটা একই ধরনের রেসপিরেটরি প্যানেল ব্যবহার করে এটা ডিটেক্ট করা হবে। অতএব আমাদের ডায়াগনস্টিক ক্যাপাসিটি আছে। এটা ম্যানেজ করার জন্য আমরা অ্যান্টিসিপেট করতেছি যে ক্লিনিক্যাল ট্রিটমেন্টের জন্য অক্সিজেনের রিকোয়ারমেন্টটা বাড়তে পারে, এবং কখনো যদি খুবই জটিল কিছু হয় সেটা আমরা আপাতত কোনোমতেই আশঙ্কা করতেছি না যে কোনো গুরুতর ঘটনা ঘটবে। ভয়াবহতা এড়াতে এইচএমপিভি নিয়ে মার্চ এপ্রিল মাসে করোনার মতো স্বাস্থ্যবিধি জারি করা হতে পারে বলে নিউজ 24কে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। সাধারণ স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার কথা, কিন্তু এটা কোনো কঠোর নির্দেশনা নয়, এটা কোনো আমরা জরুরি অবস্থা বলছি না। আমরা বলছি যে শুধুমাত্র একটা সাধারণ প্রিকশন যেগুলো রেসপিরেটরিতে নেওয়া হয়, আমরা বলি রেসপিরেটরি হাইজিন, সেটা মেনে চললেই চলবে। আসলে আতঙ্কিত না হয়ে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। নতুন ভাইরাস হিউম্যান মেটানিউমো সংক্রমণ রোধে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টধারী ভারত ফেরত সকল যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সম্প্রতি ভারতের কলকাতাতেও এই ভাইরাসে আক্রান্ত রোগী দেখা দেয় বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ এই পদক্ষেপ গ্রহণ করেছে। তবে বন্দর দিয়ে আমদানি রপ্তানির পণ্য নিয়ে যাতায়াতকারী ট্রাক চালক ও সহকারীরা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অবাধে চলাচল করছে। সোমবার সকাল থেকে বেনাপোল বন্দর সরেজমিনে ঘুরে এই দৃশ্য দেখা গেছে। বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য অফিসার ডক্টর আব্দুল মজিদ জানান, ভারত বাংলাদেশে যাতায়াতকারী যাত্রীদের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ভূমি দখলের মহোৎসব চলছে পর্যটন নগরী কক্সবাজারে। পৌরসভার জমি দখল করে কেউ সমিল, কেউ মার্কেট, কেউ আবার গড়ে তুলেছেন স্কুল। আছে সমুদ্র সৈকত ও নাফ নদী দখলের চিত্র। সব মিলিয়ে 100 একরের বেশি জমি দখলে নিয়েছে বিগত সরকারের মদতপুষ্টরা। এসব জমি উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে সরকার। নাইমাল জিকর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম টুটুল। দি কক সিটি সুপারমার্কেট কক্সবাজারের বুকের ওপর এই নামেই বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলেছে এস আলম গ্রুপ। এর ঠিক 200 গজ দূরেই ডিসি অফিসের বিপরীত পাশে পৌরসভার জমির ওপর বাণিজ্যিক ভবন নির্মাণ করেছে কক্সবাজারের সাবেক ছাত্রলীগ নেতা। শহরের পাশেই প্রতিষ্ঠানটির জমির ওপর সমিল খুলে বসেছেন এক ব্যবসায়ী। আর শহরেই পৌরসভার কয়েক একর জমির ওপর আনন্দ মাল্টিমিডিয়া স্কুল গড়ে তুলেছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, যা 2 বছর আগে বন্ধ হলেও এখনো আছে তারই দখলে। জমি দখলের এই মহোৎসব থেকে পিছিয়ে নেই মারমেড ক্যাফে অ্যান্ড বিচ রিসোর্টও। তারাও প্রায় 6.25 একর জমি দখলে রেখেছে। অনৈতিকভাবে নাফ নদীর ওপর নির্মাণ করেছে সেতু, ফলে পাল্টে যাচ্ছে নদীর গতিপথ। জানিয়ে কয়েক দফা নোটিশও দেয়া হয়। পরে উদ্ধারে উচ্ছেদ অভিযান চালালেও আবারও সেগুলো দখলে গেছে এই ইকো রিসোর্টটির। কক্সবাজার পৌর কর্তৃপক্ষ বলছে, শহরে তাদের 76 একর জমি আছে, যার 71 একর ভূমি অসম চুক্তির মাধ্যমে সাবেক মেয়র মুজিবুর রহমান লিজ দিয়েছেন প্রভাবশালীদের কাছে। আর সেই চুক্তির ফলে লাভের পরিবর্তে লোকসানি গুনতে হচ্ছে পৌরসভাকে। এই পৌর শহরের ভিতরে এই পৌরসভা 76 একর জায়গা ছিল, এবং সেই জায়গাগুলোর আমরা অস্তিত্ব আসলে এখন ওইভাবে পাচ্ছি না। সেটা হলো যে এইখানে পৌরসভা কিন্তু তার জমি লিজ দেওয়ার কোনো বিধান নাই আইনে। পৌরসভা তার জমি লিজ দিতে পারে না। পৌরসভা তার জমি নিজে ইউজ করবে, বেসরকারি ব্যবস্থাপনার চুক্তি করে সে উইন উইন সিচুয়েশনে সেইগুলাকে সে ব্যবহার করবে। কিন্তু আমরা এখানে দেখেছি বিভিন্ন সময়ে সেই চুক্তিগুলো আসলে বৈধভাবে করা হয়নি। শুধু জমি নয়, হাজার হাজার কোটি টাকার বাণিজ্য কক্সবাজারে হলেও অনিয়ম ও দুর্নীতির কারণে আজ দুর্দশায় পড়েছে এই পর্যটন নগরী পৌরসভা। অসম চুক্তির কারণে প্রভাবশালীদের হস্তক্ষেপে বেহাত হয়েছে কক্সবাজার পৌরসভার জমিগুলো, যা নিরূপণ করা গেলেও এগুলো উদ্ধারে কোনো রকমের তৎপরতা তাদের মধ্যে দেখা যায়নি। নাইম আলচিকো, নিউজ 24, কক্সবাজার। অর্থবছরের মাঝপথে মোবাইল রিচার্জ এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের উপর নতুন শুল্ক আরোপ সরকারের হঠকারী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন খাত সংশ্লিষ্টরা।
নতুন নির্দেশনা অনুযায়ী প্রায় ১৯ কোটি মোবাইল সিম ব্যবহারকারীকে রিচার্জ বাবদ পুরনো ২০% সাথে নতুন করে গুনতে হবে আরও ৩% সম্পূরক শুল্ক। নতুন শুল্ক আরোপে বাদ পড়েননি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও। ফলে সামগ্রিক প্রযুক্তি ব্যবসায় বড় ধসের আশঙ্কা এই খাতের ব্যবসায়ীদের। মোরসালিন হক জুনায়েদের রিপোর্টে বিস্তারিত। বেশ কয়েক বছর ধরেই মূল্যস্ফীতির চাপে নাভিশ্বাস নাগরিক জীবন। এর মাঝেই 2024-25 অর্থ বছরের মাঝপথে হঠাৎ করেই শতাধিক পণ্য ও সেবার উপরে শুল্ক এবং কর বাড়িয়েছে সরকার। নতুন রাজস্ব নীতির আওতায় পড়েছে অগ্রসরমান প্রযুক্তি খাত। প্রায় ১৯ কোটি মোবাইল সিম ব্যবহারকারীকে রিচার্জ বাবদ পুরনো ২০%-এর সাথে নতুন করে গুনতে হবে আরও ৩% সম্পূরক শুল্ক। এমন সিদ্ধান্তকে হঠকারী হিসেবে মন্তব্য করছেন ভোক্তারা, যার ক্ষতিকর প্রভাবের আশঙ্কায় আছেন ব্যবসায়ীরাও। প্রায় ৭০ লক্ষের বেশি সিম ব্যবহারকারী যারা কিনা নেটওয়ার্ক থেকে ডিসকানেক্টেড করেছে তাদেরকে, আবার একই সাথে প্রায় ৯০ লাখের বেশি ইন্টারনেট ব্যবহারকারী তারা এখন ইন্টারনেটের প্যাকেজ কিনছে না অথবা ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন আছে। রিসেন্ট যে বৃদ্ধিটা হয়েছে অর্থ বছরের মাঝামাঝি, সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এটা একটা ক্ষতিকারক প্রভাব ফেলবে। যেখানে দ্রব্যমূল্য হাহাকার, মূল্যস্ফীতি বেড়ে গেছে, সেখানে এই ধরনের নতুন করে ভ্যাট আরোপ করা প্রত্যক্ষ এবং পরোক্ষ সবার উপরে এটা প্রভাব পড়বে। যেখানে আয় করার কথা সেখানে আয় কমে যাবে সরকারের। নতুন শুল্ক আরোপে বাদ পড়েনি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও। নতুন নির্দেশনা অনুযায়ী সেবাটির উপর নির্ধারিত 10% সম্পূরক শুল্কের পুরোটাই কাটা পড়বে গ্রাহকের পকেট থেকে। আর এই খাতে স্থানীয় ব্যবসার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে। ফলে সামগ্রিক প্রযুক্তি ব্যবসায় বড় ধসের শঙ্কায় খাত সংশ্লিষ্টরা। সরাসরি যে 10% যেটা বৃদ্ধি করা হয়েছে প্লাস 5% ভ্যাট, টোটাল এই 15% সেটা সরাসরি গ্রাহকদের কাছ থেকে আমাদের আদায় করতে হবে। ইন্টারনেটকে যদি লিমিটেড করে এই মূল্যস্ফীতির যুগে ইন্টারনেটের মূল্য যদি বাড়িয়ে দেয়, সেই ক্ষেত্রে দেখা যাবে আমাদের ডিজিটাল ডিভাইড কিংবা ডিজিটাল বৈষম্য তৈরি হচ্ছে। এই প্রযুক্তি ব্যবসায়ীর মতে কোনো পক্ষের সাথে আলোচনা না করে নতুন শুল্ক আরোপ সরকারের জন্য হিতে বিপরীত হতে পারে। এটার ইম্প্যাক্টটা জাতীয় রাজস্ব বোর্ড একেবারেই এটা অ্যাসেস করেনি এবং তারা এক ধরনের হঠকারীভাবে এই সিদ্ধান্তটা নিয়েছে। ব্যবসায়ীরা যেমন সরাসরি ক্ষতি হবে, গ্রাহকদের ক্ষতির জন্য কিন্তু ব্যবসায়ীদের বিজনেস আসলে কমে যাবে। সরকারি প্রাক্কলন অনুযায়ী নতুন শুল্ক কর বাড়ানোর কারণে বছরে 12,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করা যাবে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। এবারে অর্থ বাণিজ্যের সংবাদ। চলতি বছরেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিমান চলাচল শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। এদিকে ফেডারেশন অব পাকিস্তান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FPCCI সভাপতি বলেছেন, বিগত দিনে সমুদ্র এবং আকাশপথে সরাসরি যোগাযোগ না থাকায় প্রত্যাশা অনুযায়ী দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্ভব হয়নি। আর রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার পরামর্শ দিয়েছেন FPCCI প্রশাসক। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ পাকিস্তান বিজনেস ফোরাম আয়োজন করে এই মতবিনিময় সভার। এতে যোগ দেন দুই দেশের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী নেতা ও প্রতিনিধিরা। ডিজিটাল উপস্থাপনায় তুলে ধরা হয় বিভিন্ন খাতে দুই দেশের ব্যবসা বাণিজ্যের সম্ভাবনাসমূহ। অনুষ্ঠানে বাংলাদেশে সফররত FPCCI সভাপতি বলেন, সুযোগ থাকলে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তানের বিনিয়োগকারীরা। Both Pakistan and Bangladesh are strategically located in South Asia with access to major trade routes in the Indian Ocean. CPAC, China-Pakistan Economic Corridor, and the One Belt, One Road, the potential for boosting trade can be realized significantly. দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হচ্ছে বলে জানান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার। জানান, শীঘ্রই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিমান চলাচল শুরু হবে। Direct flight is a very important issue right now. It is just a matter of time. Both sides are actually working on it actively, and hopefully before the mid of 2025 we will see direct flights. ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের যৌথ উদ্যোগে বাংলাদেশের শিল্প কারখানা গড়ে তোলার প্রস্তাব করেন FPCCI প্রশাসক। We welcome the investors from Pakistan, also the exporters and importers,
of both the countries to engage their trade. We believe that in future there are a lot of opportunities. গেল 2023-24 অর্থ বছরে পাকিস্তান থেকে বাংলাদেশ $650 মিলিয়ন পণ্য আমদানি করলেও বিপরীতে রপ্তানির পরিমাণ ছিল মাত্র $61.9 মিলিয়ন পণ্য। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের সময় হলো আরো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরো একবার। চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে একটি প্রাইভেট কার। সোমবার রাত 11:15টার দিকে নগরের খুলশী থানার লালখান সরকারি অফিসার্স কলোনির সামনে এই ঘটনা ঘটে। আগুনে প্রাইভেট কারটি পুড়ে গেলেও যাত্রীরা রক্ষা পেয়েছেন। গাড়ি স্টার্ট দেওয়ার পর বনেট থেকে ধোঁয়া বের হতে শুরু করে, সঙ্গে সঙ্গে গাড়ি থেকে লোকজন নেমে যায়। এরপর গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দেশের বিভিন্ন স্থানে মাসব্যাপী কম্বল বিতরণ করেছে ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ঝিনাইদহ এক্স ক্যাডেটস অ্যাসোসিয়েশন জেক্সকা। সোমবার রাজধানীর মোহাম্মদপুরের পথ শিশুদের শিক্ষাঙ্গন ছায়াতল বাংলাদেশের প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে 2 শতাধিক পথ শিশু শিক্ষার্থীদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় জেক্সকার প্রেসিডেন্ট প্রফেসর বোরহানুদ্দিন খান, ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর আবুল বাশার, খুরশিদ আল মেহের ও জেনারেল সেক্রেটারি গালিব মোহাম্মদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছায়াতলের প্রতিষ্ঠাতা BM সোহেল রানা। জেক্সকা সম্প্রতি ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা এবং ঢাকা শহরের বিভিন্ন এলাকায় 2000 দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করে। দেশ বিদেশের বিচিত্র বিষয়ের চলচ্চিত্রের সমাহারে সেজেছে এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রতিদিন এই উৎসবে প্রদর্শিত সিনেমাগুলো দেখতে ভিড় করছেন চলচ্চিত্র প্রেমীরা। 23তম আসরে দর্শকরা দেখার সুযোগ পাচ্ছেন 75টি দেশের পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্য 220টি ছবি। এর মধ্যে বাংলাদেশের 44টি সিনেমা প্রদর্শিত হচ্ছে। উৎসবের তৃতীয় দিনে বাংলাদেশ প্যানোরামা বিভাগে দেখানো হয় আলেয়া, নিষ্প্রাণ, তিরাস, এখানে নঙ্গর সহ বেশ কয়েকটি স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এবারের ফোকাস কান্ট্রি রাখা হয়েছে চীনকে। রাজধানীর 6টি ভেন্যুতে প্রতিদিন দর্শকরা উপভোগ করতে পারবেন জনপ্রিয় সব সিনেমা। উৎসবের পর্দা নামবে 19 জানুয়ারি। প্রাণবন্ত উৎসব, সবার অংশগ্রহণে, আর এই উৎসবে আমরাও অংশগ্রহণ করতে পেরে আমাদেরও অনেক ভালো লাগা। ডিফারেন্ট কান্ট্রির দেশের সাথে আমার সিনেমা দেখানো হচ্ছে, আমার মনে হচ্ছে একদম সাররিয়াল মোমেন্ট ফর মি। যারা ফিল্ম ডিরেকশন দিতে চায় বা যারা হচ্ছে ফিল্ম ইন্টারেস্টেড, তাদের জন্য এই ফেস্টিভ্যালটা খুবই দরকারি। ফর দ্য ফার্স্ট টাইম এসেছি এখানে ছোট ভাইদের নিয়ে। My selected performing part of the film is the second feature film for me. সিগারেটে কর হার বৃদ্ধির উদ্যোগকে স্বাগত জানালেও আসছে বাজেটে নিম্ন স্তরের সিগারেটের কর আরও বৃদ্ধির দাবি জানিয়েছে গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়। সোমবার সকালে প্রেস ক্লাবে আয়োজিত 2025-26 অর্থ বছরের সিগারেটে কার্যকর করারোপের প্রস্তাবনা বিষয়ক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরা হয়। মূল প্রবন্ধ উপস্থাপনায় উন্নয়ন সমন্বয় জানায়, কার্যকর করারোপ করতে না পারায় 2019 থেকে 2024 সাল পর্যন্ত প্রতি বছর গড়ে 6,600 কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। অনুষ্ঠানে বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় দেশে ধূমপায়ীদের সংখ্যা কমাতে আরও সচেতন এবং আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। বলেন, সিগারেট বিক্রি থেকে সরকার যে পরিমাণ রাজস্ব পায় তার তুলনায় ব্যবহারজনিত চিকিৎসার কারণে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। এইভাবেই আসলে সচেতনতাগুলো আরো কিছু পলিসি নিতে হবে, অ্যাড্রেস করতে হবে সেগুলো।
আমরা চাচ্ছি যে লো এবং মিডিয়ামটা এটা যেন একটা টিয়ার অর্থাৎ কনভার্ট করা হয়, অর্থাৎ মার্চ করা হয়, একটা টিয়ার করা হয়, অর্থাৎ মিনিমাম প্রাইস এখন মিডিয়াম টায়ারে 80 টাকা, সেটা যেন 80 টাকার নিচে কোনো সিগারেট পাওয়া যাবে না। এটা হলো আমাদের একটা দাবি। এটার কারণটা হলো আপনি যখনই বিভিন্ন স্তরের অপশন রাখবেন, মানুষের মধ্যে ওইটার দাম বাড়লে ওটাতে সুইচ করা, এই ধরনের টেন্ডেন্সি তৈরি হওয়ার সুযোগ থাকে। এবারে আন্তর্জাতিক সংবাদ। নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল। আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। বাতাসের তীব্রতা বাড়তে থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে আগুন নেভাতে পাশে দাঁড়িয়েছে কানাডা ও মেক্সিকো। প্রায় সপ্তাহ ধরে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। দাবানল ছড়িয়ে পড়ার পেছনে বড় কারণ সান্তা আনা নামের ঝড়ো বাতাস। সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমায় আগুন নিয়ন্ত্রণে আসার আলো দেখা গিয়েছিল, তবে গতি আবার বাড়তে থাকায় পুড়ছে নতুন নতুন এলাকা। ভয়াবহ এই বিপর্যয়ে লস অ্যাঞ্জেলেসের 12,000 অবকাঠামো ধ্বংস হয়েছে, আরো 57,000 অবকাঠামো ঝুঁকির মুখে। প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে 1,53,000 মানুষকে। এরই মধ্যে ঘরবাড়ি হারিয়ে দিশেহারা এই বিলাসবহুল নগরীর বাসিন্দারা। For the past few days, so many families, so many people have been suffer from this wildfire disaster. দাবানলে বিখ্যাত জাদুঘর জেপল গেটি মিউজিয়াম এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় লস অ্যাঞ্জেলেস হুমকির মুখে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিবেশী কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার দাবানলের বিরুদ্ধে লড়াই করতে সহায়তার জন্য দমকল কর্মী পাঠাচ্ছে তার দেশ। এরই মধ্যে সহায়তায় এগিয়ে এসেছে মেক্সিকো। এদিকে বুধবার পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ, আর বৃহস্পতিবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। মাসুদ রানা, নিউজ 24। সাধারণ মানুষ থেকে হলিউডের তারকা দাবানল যেন কারো প্রতি কোন রকম ছাড় দেয়নি। লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে ছাই হয়ে গেছে হলিউডের অনেক তারকার বাড়ি। প্রকৃতির এই নির্মম রোষের শিকার হয়েছেন অস্কারজয়ী অভিনেতা মেল গিবসন, জেফ ব্রিজেসের মতো বিখ্যাত ব্যক্তিরা। স্বপ্নের বাড়ি পুড়ে গেলে তার জন্য কষ্ট হওয়াটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে ব্যতিক্রম নেই সাধারণ জনতা আর বিশ্বসেরা তারকার মধ্যে। তেমনি বেদনা কাতর বিলি ক্রিস্টাল। মাত্র 6 দিনের দাবানল তার সব স্মৃতি মুছে দিয়েছে। একইভাবে প্যারিস হিলটন, জেমি লি কার্টিস, ম্যান্ডি মুর, অ্যাড্রিয়ান ব্রডি সহ আরো অনেকের প্রিয় ঠিকানা ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে আল্টাজিনা, সিলমার এবং প্যাসিফিক প্যালিসেডস। দাবানলের তাণ্ডবে শুধু মানুষের সম্পদ নয়, প্রাণ হারিয়েছে অসংখ্য পশু। ত্রাণকর্মীরা জানিয়েছেন অনেক প্রাণী বাঁচার জন্য মরিয়া চেষ্টা করেছে, কিন্তু তাতেও তারা শেষ রক্ষা পায়নি। এ ক্ষতি অপূরণীয়। গত 6 দিনে দাবানল ছাই করে দিয়েছে 40,000 একরেরও বেশি এলাকা। আগুন গ্রাস করেছে 12,000-এরও বেশি বাড়িঘর ও স্থাপনা। 1 লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়েছে। লস অ্যাঞ্জেলেসের এই ভয়াবহ দাবানল শুধু সম্পদেরই ক্ষতি করেনি, এটি অনেকের জীবনের মানচিত্র বদলে দিয়েছে। মানুষের পাশাপাশি প্রাণী জগতের যে ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হওয়ার নয়। চন্দ্রা, নিউজ 24। এবারে জানাবো খেলার সংবাদ। টানা 7 জয়ে বিপিএল এ সবার আগে প্লে অফে রংপুর রাইডার্স। সাইফুদ্দিনের শেষ ওভারে চোখ জুড়ানো বোলিংয়ে খুলনা টাইগার্সকে দিন তারা হারিয়েছে 8 রানে। ঢাকার পর সিলেট পর্বেও অপরাজিত সোহান শেখ মাহাদিদের রংপুর। সিলেট থেকে শুভদেব নাথের রিপোর্ট।
রংপুর দলের সবাই যেন পারফর্মার, যখন যার প্রয়োজন তখনই সে জ্বলে উঠছেন। এদিন শেষ ওভারের নাটকীয়তায় বিজয়ের হাসিতে উজ্জ্বল উত্তরের দলটি। সেখানে খুলনার দরকার ছিল 12 রান। সাইফুদ্দিনের করা ওই ওভারে তারা তুলতে পেরেছিল মাত্র 3 রান, আর তাতেই বাজিমাত। এর আগে ডিউ ফ্যাক্টরের কথা মাথায় রেখে টস জিতে ব্যাটিংয়ে রংপুর। একাদশে ফিরে সুবিধা করতে পারেননি স্টিভেন টেইলার। সাইফ হাসানও ইনিংস বড় করতে ব্যর্থ। তৌফিক খান তুষার 120, স্ট্রাইক রেটে করেন 36। দুই পাকিস্তানি রিক্রুট খুশদিল ও ইফতেখার জুটি জমলো বেশ। এই পার্টনারশিপ আসে 57 বলে 115 রান, ইফতেখার সাজঘরে 43 রান। তবে এক প্রান্ত আগলে রাখা খুশদিলের 35 বলে 73 রানে 5 উইকেটে 186 রান তোলে রংপুর। 127 রানের টার্গেটে খেলতে নেমে ডারউইচ রসুলুই বিদায় নেয় শুরুতে। তারপর নাইম শেখ, ক্যাপ্টেন মিরাজের জুটি আস্তিং রানেটের সঙ্গে পাল্লা দিয়ে ঠিকই ব্যাট চালাতে থাকেন। মিরাজ সাজঘরে ব্যক্তিগত 39 রানে। নাইম শেখও অর্ধশতক হাঁকিয়ে বিদায় নেন। তবে আফিস, মাহিদুল অঙ্কন, ইমরুল্লাহ হাল ধরতে পারেননি। সাইফ হাসান সরাসরি থ্রোতে নেওয়াজে রান আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় খুলনা। আর টানা 7 জয়ে সবার আগে প্লে অফে রংপুর। 4-4 ঢাকার পর সিলেটেও শতভাগ সফল রংপুর রাইডার্স। দলের যখনই যার প্রয়োজন তখনই সেই পারফর্ম করছেন। এদিনও সাইফুদ্দিনের শেষ ওভারের নাটকীয়তায় শেষ পর্যন্ত জয় পেল রাইডার্সরা। আর এই জয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করলো উত্তরের দলটি। শুভদেবনাথ, নিউজ 24, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট। এদিকে 30 রানের হার দিয়ে সিলেট পর্ব শেষ করলো স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। বৃথা গেছে জাকের আলীর লড়াই। চট্টগ্রামের বিপক্ষে আশা জাগিয়েও হার এড়াতে পারেনি। আর আসরে হ্যাটট্রিক জয়ে টেবিলের 2 নম্বরে উঠে এসেছে চিটাগং কিংস। চিটাগং কিংস যারা শুরু করেছিল একটু নড়বড়ে, তবে ধীরে ধীরে নিজেদের খুঁজে পায়। উসমান খান আর ক্লার্কের ব্যাটে জ্বলে উঠে জয়ের আলোকবর্তিকা। তাদের 53 আর 60 রানের ইনিংস যেন ছিল যুদ্ধের প্রথম আঘাত। আর যখন মনে হচ্ছিল ইনিংস শেষ হতে চলেছে, তখন মঞ্চে এলেন হায়দার আলী। 18 বলে 42 রানের অগ্নিময় ক্যামিউতে স্কোরবোর্ডে জমা হলো 203 রানের পাহাড়। সিলেটের জন্য কাজটি ছিল কঠিন, কিন্তু শুরুতেই যেন দিক হারালেন তারা। রনি তালুকদার ফিরে গেলেন দ্বিতীয় বলে, আর স্টার্লিং শূন্য হাতে বিদায় নিলেন। স্বাগতিক গ্যালারিতে তখন নেমে এলো এক অদ্ভুত নীরবতা। তবুও আশা ছিল। জজ মুন্সি আর জাকের আলী অনিকের ব্যাটে জেগে উঠেছিল লড়াইয়ের স্পৃহা। মুন্সির 52 রানের ঝড়ো ইনিংস আর জাকেরের 23 বলে অপরাজিত 47, দুই যোদ্ধার এই লড়াই যেন ছিল শেষ পর্যন্ত প্রতিরোধের প্রতীক। যদিও সেই প্রতিরোধ যথেষ্ট ছিল না, সিলেট থেমে গেল 173 রানে। তাদের ইনিংস যেন অসমাপ্ত এক কবিতা, যেখানে শেষ লাইনে রইল হতাশার ছায়া। আর চিটাগং কিংস এই জয় তারা পেয়েছে হ্যাটট্রিক জয়ের গৌরব। পয়েন্ট তালিকার সেরা 2-এ উঠে এসেছে দলটি। ইমরান হোসেন, নিউজ 24। বিসিবি গঠনতন্ত্রে পরিবর্তন আনতে যাচ্ছে। এরই মধ্যে কাজ শুরু করেছে 5 সদস্যের কমিটি, যেখানে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ছাড়াও আছেন একজন লিগ্যাল অ্যাডভাইজার, 2 জন আইনজীবী ও একজন এনএসসি সদস্য। ঢাকার ক্লাব থেকে পরিচালকের পদ 12 থেকে 4 জনে আনতে চায় বিসিবি। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ক্লাব কর্মকর্তারা। সাবেক অধিনায়ক রকিবুল হাসান গঠনতন্ত্র পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েও দিলেন ব্যাখ্যা। সিলেট থেকে শুভদেবনাথের রিপোর্ট। সরকার পতনের সাথে সাথে বিসিবিতেও পরিবর্তন এসেছেন নতুন সভাপতি এবং বোর্ড পরিচালক। তাদের চাওয়াতে গঠনতন্ত্রে পরিবর্তন আনতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। আগে ঢাকার ক্লাব ক্রিকেট থেকে কাউন্সিলর দেওয়া হতো ডিপিএল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে অংশ নেওয়া দলগুলো থেকে 76 জনকে। সে সংখ্যা এবার 30-এ নামিয়ে আনতে চায় বিসিবি। এছাড়াও গঠনতন্ত্র অনুযায়ী ক্যাটাগরি 2 ক্লাব ক্রিকেট থেকে 12 জন পরিচালক হওয়ার সুযোগ থাকলেও তা 4 জন করা হচ্ছে। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ক্লাব কর্মকর্তারা, যারা সব সময় দেশের ক্রিকেটে বড় অবদান রেখেছেন। তারাই প্রশ্ন তুললেন, যারা গঠনতন্ত্র তৈরিতে কাজ করেছেন কজন ক্রিকেট সম্পর্কে ধারণা রাখেন? এই সিদ্ধান্ত বাস্তবায়নের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেয় ক্লাবগুলো। ক্রিকেট ব্যাকগ্রাউন্ডের লোক কিনা সেটাও আমাদের জানা নাই, ঠিক আছে, এবং আমাদের ক্রিকেট জ্ঞান কতটুকু আছে, আমাদের এত বছর ধরে যে ক্রিকেটের যে ক্রিকেট বোর্ডে ইলেকশন হচ্ছে বা কনস্টিটিউশন চলছে, এইটা নিয়ে তারা কতটুকু জানে, এটা আমি সন্দেহান। ক্লাব অফিসিয়ালদের অপমান করার জন্য এরকম একটা
তারা এগুলো পায়তারা করতেছে। এই ক্লাবের টাকা দিয়ে কিন্তু অনেকে এস্টাবলিশ হয়েছে। তবে বাড়ছে ক্যাটাগরি 1 থেকে পরিচালকের সংখ্যা। আগে 10 জন থাকলেও তা 13 জন করতে যায় ক্রিকেট বোর্ড। একজন বাড়িয়ে ঢাকার পরিচালক 3 জন। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী থেকে 2 জন করে পরিচালক নিয়োগ করা হবে। একজন সভাপতি 2 বারের বেশি বোর্ডে থাকতে পারবেন না। সাথে পরিচালকের পদ কমিয়ে 25 থেকে 21 জনে আনা হবে। সাবেক অধিনায়ক রকিবুল হাসান গঠনতন্ত্রের পরিবর্তন নিয়ে দিয়েছেন ব্যাখ্যা। আর মোহাম্মদ রফিকের মতে এমনটা হলে বিষয়টি হবে আত্মঘাতী। এইসব মেম্বারও দরকার, কারণ কি আপনি যখন এখন তো বোর্ডে আপনি ইলেকশন হয়, তো ইলেকশন আপনি কে দিবে, আপনি সিলেকশনটা কে করবে? এই ভোটাররাই করবে। এই যে কনস্টিটিউশন তো অ্যামেন্ড করতে হবে। অ্যামেন্ড করতে হলে এটাকে আপনাকে এজিএম করতে হবে। সিসিডিএম তো ক্লাবগুলো নেই, তো ক্লাব ওইখানেও আছে এখানেও আছে, এবং দেখা যাচ্ছে যে ওইরকম ক্রিকেট সমৃদ্ধ লোকজন খুব আসার সুযোগ নাই, খেলোয়াড়রাও আসতে পারছে না। গঠনতন্ত্র পাশ করতে হবে এজিএমে। হাসিনা সরকার পতনের পর অধিকাংশ কাউন্সিলর পালিয়ে বেড়াচ্ছেন। তাদের অংশগ্রহণ ছাড়া এমনটি হওয়ার সুযোগ খুব একটি দেখছেন না কেউ। শুভদেবনাথ, নিউজ 24, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট। চ্যাম্পিয়ন্স ট্রফির 15 সদস্যের স্কোয়াডে রয়েছেন 4 পেসার। নির্বাচকরা দেশের সেরা 4 ফাস্ট বোলারকে বাছাই করেছেন এই টুর্নামেন্টের জন্য। মনে করেন সাবেক পেসার দীপু রায়চৌধুরী, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পেসাররা ভালো করবে, কারণ বড় বড় দলের বিপক্ষে তারা সামর্থ্যের প্রমাণ দিয়ে আসছে বলে জানান বাংলাদেশের প্রথম জাতীয় দলের এই ক্রিকেটার। ক্রিকেটের মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফি বড় আসর, তাই ক্রিকেটারদের জন্য চ্যালেঞ্জটাও বড়। বাংলাদেশের পেস আক্রমণ সময়ের সঙ্গে আরও উন্নত। এবার স্কোয়াডে রাখা হয়েছে অভিজ্ঞ তাসকিন মুস্তাফিজের সঙ্গে 2 তরুণ তানজিম সাকিব ও নাহিদ রানাকে। সাবেক পেসার দীপু রায়চৌধুরী বলছেন, তরুণদের সঙ্গে অভিজ্ঞতা মিশিয়ে দলে ভারসাম্য তৈরি হয়েছে। মুস্তাফিজ স্টিল মনে করেন যে তার যে ক্যাপাবিলিটি আছে সেটা কিন্তু এখনো আছে। আমি মনে করি যে সিলেক্টর যেটা সব দিক দিয়ে বিবেচনা করেই কিন্তু যে বেস্ট 4টা এই কাপের জন্য যেটা প্রয়োজন আছে সেইভাবেই কিন্তু করেছে। যদিও জায়গা হয়নি ফর্মে থাকা 2 পেসার হাসান মাহমুদ ও শরীফুল ইসলামের। অনেকেই এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। দুবাইয়ে স্পিনিং ট্র্যাক আর রাওয়ালপিন্ডির ফ্ল্যাট উইকেটে বাংলাদেশের পেস আক্রমণ কতটা কার্যকর হবে সেটা এখন দেখার বিষয়। আমাদের পেস বোলারের উপরে আমার যথেষ্ট কনফিডেন্স আছে। পাকিস্তান বলেন ওই জায়গার ভিতরে আমাদের পেস বোলারে কিন্তু কয়েকটা তাদের বোলিং এর উপরেই কিন্তু উইল গেট উইকট্রি। যে অ্যাটাকিং বোলিং বলে হলো পেস, আমি মনে করি। চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের জন্য বড় একটি মঞ্চ। 4 পেসার থাকায় দলের শক্তি বেড়েছে, তবে মাঠের পারফরমেন্সই বলে দেবে এই সিদ্ধান্ত কতটা কার্যকর। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা। গাড়ি ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।